প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যখনই আমার দেশমাতৃকার দিকে তাকাই, দেশটাকে মনে হয় অসহায় এক মায়ের চোখের মতো যেন ফেলফেলিয়ে তাকিয়ে আছি দেশের জনগণের প্রতি। 1971 সালে প্রথম সংসার ছেড়ে আমরা দ্বিতীয় সংসারে আশ্রয় নিয়েছিলাম, পাকিস্তান ছেড়ে ভারতে। কিন্তু সংসারে সুখ হলো না। স্বাধীনতার পরেই আমাদের উপর শুরু হলো শোষণ, বিভিন্ন কায়দা কৌশলে নির্যাতন, বিভিন্ন অপমানিত চুক্তি ভিতর দিয়ে আমাদেরকে করতলে রাখতে চাইল ভারতীয় সরকার। লুট করা হলো আমাদের সম্পদ, ক্যান্টনমেন্টের দরজা জানালা থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকার সম্পদ তারা লুটে নিয়ে গেল। তারপরে শুরু হলো ভিন্ন ভিন্ন কায়দায় আমাদের উপর অত্যাচার, সীমান্তে অত্যাচার, বিভিন্ন সেক্টরে অত্যাচার। 1975-এর 15 আগস্টের পরে আমরা নতুন করে একটা স্বাধীনতা পেয়েছিলাম। সেই স্বাধীনতায় শহীদ জিয়াউর রহমানের আমলটা ছিল আমাদের স্বাধীনতার স্বর্ণযুগ। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমল আমাদের বাংলাদেশের স্বাধীনতা একটা শক্তিশালী অবস্থানের উপর ছিল। আমাদের পার্শ্ববর্তী শক্তিগুলো চিন্তা করত এবং ওরা ভাবত যে না, এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে কিছু করা যাবে না এবং করতে পারেও নি। যতবার আমাদেরকে আঘাত হেনেছে বাংলাদেশ ততবারই প্রত্যুত্তর শক্তভাবে তারা দিয়েছে। আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ 1971 সালে কিন্তু আসলে আমাদেরকে যে সাহায্য করেছিল ভারত, এ বিষয়ে 2001 সাল 23 মার্চ প্রথম আলো প্রকাশিত ভারতের তৎকালীন সাবেক পররাষ্ট্র সচিব এবং পরে বাংলাদেশে প্রথম অস্থায়ী রাষ্ট্রদূত জয়ন্ত দীক্ষিতের একটি সাক্ষাৎকার নিয়েছিল প্রথম আলো। তিনি অকপটে স্বীকার করেছিলেন যে ভারত যে 1971 সালে বাংলাদেশকে সহযোগিতা করেছিল সেটা বাংলাদেশের স্বাধীনতার জন্য নয়, বাংলাদেশের উন্নয়নের জন্য নয়, বরং পাকিস্তান ভেঙে পাকিস্তানকে দুটুকরো করে দিয়ে পাকিস্তানকে দুর্বল করার জন্য আমরা সেদিন বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছিলাম। তাদের সহযোগিতা ছিল একেবারেই শেষ পর্যায়ে। আমরা যখন স্বাধীনতার যুদ্ধকে বাঙালি জাতি, তৎকালীন বাংলাদেশিরা যখন স্বাধীনতার যুদ্ধকে একটা স্টেজে নিয়ে গিয়েছে, একেবারে প্রান্তে, বিজয়ের প্রান্তে এসে ভারত আমাদেরকে সাহায্য করেছে বিভিন্নভাবে। তো এই সাহায্যের ঋণ আমরা শোধ করতে করতে এই জাতি ক্লান্ত হয়ে পড়েছে। আমাদের বুঝতে হবে যে আমরা যে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, ভারত, ব্রাহ্মণ্যবাদী ভারত অথবা হিন্দু ভারত, ওরা কাউকে সাহায্য করে না। এই ইতিহাস নাই, মুসলমানদেরকে তো নাই, কারণ ভারতের মুসলমানরা শান্তিতে নেই যে শান্তিতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যত সুখে শান্তিতে বসবাস করছে। এর অনেক প্রমাণ রয়েছে। ভারতে 1986 সালে পশ্চিমবঙ্গে 9,000-এর উপর প্রায় 9,500 সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছিল। তার মধ্যে মুসলমান ছিল মাত্র 371 জন। এটা পরিসংখ্যান।
আমাদের মুসলমানদের জন্য ভারত কখনোই কিছু করেনি যেটা মুসলমানরা ভারতের জন্য করেছে। আজকে ভারতের যত ঐতিহাসিক যত জায়গা স্থান আছে, যত স্থান আছে, ঐতিহ্যগত যত স্থান আছে, সব মুসলমানদের গড়া, মুসলমানদের শাসন আমলে এগুলো হয়েছে। কিন্তু ভারতীয় হিন্দু শাসকরা মুসলমানের জন্য কিছু করেছে আর কোনো প্রমাণ নাই, সেটা হোক কংগ্রেস হোক বিজেপি। এখানে আমাদেরকে বুঝতে হবে 1947-এর পরে ভারতে হাজার হাজার মসজিদকে মন্দির করা হয়েছে, নতুবা ঘরবাড়ি বানানো হয়েছে। ঠিক এইভাবে এখনও চলছে মসজিদের বিরুদ্ধে বিভিন্ন মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন দুঃসহ কার্যক্রম, যেগুলো অত্যন্ত অন্যায়ভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে ভারতে। আমরা আমাদের স্বাধীনতাকে যদি শক্ত কোনো মজবুত কোনো স্তম্ভের উপর দাঁড় করাতে চায়, তাহলে আমাদেরকে চিনতে হবে যে আমাদের শত্রুকে। এই দেশে ভারতীয় বহু দালাল, রন্ধ্রে রন্ধ্রে স্তরে স্তরে বিভিন্ন জায়গায় ভারতীয় দালালরা রয়েছে, ভারতীয় এজেন্ট রয়েছে, এজেন্ট রয়েছে। তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে চিহ্নিত করে বিভিন্ন সেক্টরকে পরিষ্কার করতে হবে, বিভিন্ন জায়গা থেকে ওদেরকে প্রতিহত করতে হবে, বের করতে হবে, চিনতে হবে, ধরতে হবে এদেরকে। না হয় ভবিষ্যতে এই দেশকে শান্তিতে থাকতে দেবে না সে যেই আসুক এই দেশের ক্ষমতায়। তাই আমরা যেন সচেতন হই, এই দিকটা যেন সরকার তথা রাজনৈতিক দলগুলো লক্ষ্য রাখে, এর আশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।